শীতল বাতাসে ধোঁয়ার গন্ধ, ভাঙা কংক্রিটের গায়ে ঝুলছে পোড়া কাপড়ের টুকরো। দূরে কোথাও শোনা যায় ড্রোনের ভো ভো শব্দ, তারপর এক মুহূর্তের নিস্তব্ধতা, তারপর এক বিকট বিস্ফোরণ, বুম বুম। এক সময় প্রাণবন্ত ব্যস্ত হাসি মুখের শহর ছিল পোকরভস্ক। এখন সেটা ইউক্রেনের এক জীবন্ত যুদ্ধক্ষেত্র। বোমার কাটার গিলে ফেলেছে রাস্তাগুলো, ভাঙা জানালার কাছে প্রতিফলিত হচ্ছে আগুনের আলো, আর বাংকারে লুকিয়ে থাকা সৈন্যদের মুখে জমে আছে নীরব ভয়। এ যেন কোনো শহর নয়, এক পরিত্যক্ত সভ্যতার প্রতিধ্বনি, যেখানে প্রতিটি ছায়া, প্রতিটি দেয়াল যুদ্ধের গল্প বলে যাচ্ছে। আজকের বিহাইন্ড দ্য সিনে আমরা যাচ্ছি এই পোকরভস্কের গভীরে, যেখানে পুতিনের সেনারা রাত দিন লড়ছে, আর প্রতিটি ইঞ্চি জমি হয়ে উঠছে ইতিহাসের দামি পৃষ্ঠা। প্রশ্ন উঠছে, কেন এই পোকরভস্ক এত গুরুত্বপূর্ণ পুতিনের কাছে? কেন এই শহর দখলের জন্য রাশিয়া হাজার হাজার সৈন্য হারাতেও রাজি? এর উত্তর লুকিয়ে আছে মানচিত্রের একেবারে গভীরে। এই শহর শুধু একটি নাম নয়, এটা ডানবাস অঞ্চলের চাবিকাঠি। একটি সামরিক গেটওয়ে রয়েছে এখানে, যেখান থেকে রাশিয়া তার পশ্চিম দিকে অগ্রসর হতে পারে আর ইউক্রেন হারাতে পারে তার সবচেয়ে শক্ত প্রতিরক্ষা লাইন, মানে ফ্রন্ট লাইন হারিয়ে যেতে পারে। এতে কিয়েভ জানে পোকরভস্ক হারালে পূর্ব ইউক্রেনের সব প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি হবে এক গভীর ফাটল। এটা যদি পতন হয়, তাহলে বাকি যে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ধীরে ধীরে ফাটল ধরে যাবে। তবু তারা লড়ছে, কারণ এই শহর ছেড়ে দিলে রাশিয়া শুধু জমি নয়, প্রতীকী বিজয় পেয়ে যাবে বলে। কিন্তু কতক্ষণ লড়বে? যে কোনো সময় এ শহরের পতন হবে। তাহলে চলুন আমরা ঘুরে আসি পোকরভস্কের কাছাকাছি, যেখানে এখন প্রতিটি দিন শুরু হয় গর্জন দিয়ে আর শেষ হয় নীরবতায়, যেখানে কাদা আর ধোঁয়ার মধ্যে সৈন্যরা এখনও দাঁড়িয়ে আছে শেষ প্রহরী হয়ে, যেখানে যুদ্ধ শুধু বন্দুকের নয়, এটা এক মানসিক লড়াই, একটা জাতির অস্তিত্ব রক্ষার সংগ্রাম। কিন্তু তারা যে সংগ্রাম করছে, এগুলো কিছুই করার লাগতো না তাদের প্রেসিডেন্ট যদি সময় মতো সঠিক সিদ্ধান্তটা নিতে পারত। তার কারণে ইউক্রেনের আজকে এই অবস্থা। আর আপনাদের বলবো, আমাদের এই ভিডিওগুলো আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে লিখে জানান, কারণ এই গল্পটা শুধু ইউক্রেনের নয়, এটা প্রতিটি মানুষের যে এখনো বিশ্বাস করে যুদ্ধের মাঝেও সত্য আর স্বাধীনতার মূল্য অনেক। চলুন তাহলে শুনে আসা যাক। 2 বছর ধরে, প্রায় 2 বছর ধরে রাশিয়া এই শহরটাকে ঘিরে রেখেছে পূর্ব ইউক্রেনের কৌশলগত কেন্দ্র, যেখানে প্রতিটি রাস্তা, প্রতিটি ভবন এখন আর ভূগোলে নয়, কৌশলে। রুশ বাহিনীর নতুন রণকৌশল ভয়ঙ্করভাবে কার্যকর হচ্ছে। পুতিন যেটা চাচ্ছেন সেটাই হচ্ছে। একদম ফিল্ড মার্শালের মতো উনি একটি নীরব কক্ষে বসে অর্ডার দিচ্ছেন, সেভাবেই এগিয়ে যাচ্ছে রাশিয়ান সৈন্যরা। একে একে তারা দখল করে নিচ্ছে নতুন নতুন শহর। কিভাবে এই কাজগুলো হচ্ছে? প্রথমে ড্রোন যে স্ক্যান করে, দুর্বল জায়গা খুঁজে বের করে, তারপর ছোট ছোট সুসাইড ইউনিট পাঠিয়ে ইউক্রেনের ডিফেন্স ভেঙে ফেলে এবং টার্গেট নির্ধারণ করে গ্লাইড বোমা দিয়ে সেই অংশ ধ্বংস করে। একেবারে পারফেক্ট প্ল্যান। আর এই প্ল্যান এসেছে পুতিনের ব্রেন থেকে। এক ইউক্রেনের সৈন্য আবার লিখছেন তার টুইটারে, এখানে কোনো ফ্রন্ট লাইন নেই। কেউ বাড়ির ছাদে, কেউ পাশের বাড়ির বেসমেন্টে, কেউ মাঝের রাস্তায় পড়ে আছে। এই শহর এখন এক জীবন্ত নরক বলা যায়, যেখানে প্রতিটি তলার ভেতর লুকিয়ে আছে যুদ্ধের ভয় আর অদৃশ্য প্রতিরোধ। এখানকার বাসিন্দারা তাদের ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে অনেক আগেই চলে গেছেন। রাশিয়ার জন্য পোকরভস্কের দখল মানে শুধু একটি শহর নয়, এটি ডানবাসের মানচিত্রে একটি সাইকোলজিক্যাল ও রাজনৈতিক জয়ও বলা যেতে পারে। এই শহর দখল মানে
নাম্বার 1, ইউক্রেনের পূর্বাঞ্চলের ডিফেন্স লাইন ভেঙে ফেলা। নাম্বার 2, ডনবাসের বাকি 1/3 রাস্তা একেবারে খুলে যাওয়া। নাম্বার 3, পশ্চিমের ডনেপ্র নদী পর্যন্ত যুদ্ধক্ষেত্র টেনে নিয়ে যাওয়া। বিশেষজ্ঞরা কি বলছেন, যদি বিশ্লেষকদের কথা আমরা যদি একটু শুনে আসি, তাহলে তারা বলছেন রাশিয়ার জন্য এটা সময়ের ব্যাপার মাত্র, যে কোনো সময় তারা এটা দখল করে নিতে পারে। সেভাবেই তারা এগিয়ে যাচ্ছে। ইউক্রেনের সৈন্য এতটাই কম যে শহরের ভেতর লড়াই একেবারে অসম্ভব হয়ে গেছে। আর রাশিয়া ভালো করে জানে শীত আসছে, কাদা জমবে, পাতা ঝরবে, তখন ইউক্রেনের সৈন্যদের প্রতিটি নড়াচড়া হবে স্যাটেলাইটের চোখে দৃশ্যমান। কারণ তারা যখন হাঁটবে, পাতার আওয়াজ, শুকনো পাতার আওয়াজ হবে, স্যাটেলাইট সুন্দরভাবে পিন পয়েন্ট পাবে, তাদের ধরতে পারবে। তাই তারা চায় বরফ পড়ার আগেই পতাকা ওড়াতে। কাদের পতাকা? পুতিনের রাশিয়ার পতাকা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কয়েক সপ্তাহ আগে পোকার বক্সে গিয়েছিলেন সৈন্যদের মনোবল বাড়াতে। এটা ছিল একটা ব্যর্থ কৌশল। কেন? একটু পরে আমি বলছি। সেখানে গিয়ে জেলেনস্কি সৈন্যদের সাথে ছবি তুলেছেন এবং সংক্ষিপ্ত ভাষণও দিয়েছিলেন। তিনি বলেছিলেন, এখানে আমরা লড়ে যাব শেষ রক্তবিন্দু পর্যন্ত। কিন্তু তার সেই সাহসিকতা নিয়ে এখন প্রশ্ন তুলছে কিয়েভের কিছু বন্ধু। ইউক্রেনের পার্লামেন্ট সদস্য মারিয়ানা বাজোহলা বলছেন, প্রেসিডেন্ট ফ্রন্টে যাচ্ছেন, কিন্তু সেনাদের মধ্যে সমস্যা রয়েই গেছে। কিয়েভ এখন এক কঠিন সিদ্ধান্তের সামনে। নাম্বার 1, সৈন্য সরাবে যাতে ঘেরাও এড়ানো যায়। নাম্বার 2, নাকি শেষ পর্যন্ত লড়বে এক প্রতীকী প্রতিরোধ গড়ে তুলতে। যে সিদ্ধান্তই নেওয়া হোক না কেন, তার রাজনৈতিক ও সামরিক মূল্য ভয়াবহ হবে। পোকারবক্স শুধু ফ্রন্টলাইন নয়, এটি ছিল ইউক্রেনের কয়লা ও ধাতু শিল্পের হৃদয়। এই শহর থেকে উৎপাদিত কোকিং কয়লা মধ্য ইউক্রেনের বড় স্টিল কারখানাগুলোর অক্সিজেন বলা যেতে পারে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কারখানাগুলো এখন পর্যন্ত বন্ধ আছে, কিন্তু রাশিয়ার চোখ এখন সেই সম্পদের দিকে চলে গিয়েছে। স্বাভাবিকভাবে তারা তো দখল করছে জায়গাটা। বিশ্লেষক পাভেল সিলিয়নস্কি বলছেন, রাশিয়া এখন ডনবাসের পুরনো ফ্যাক্টরিগুলোকে অস্ত্র উৎপাদনের ঘাঁটিতে পরিণত করছে। তারা এই অঞ্চলকে এক বিশাল সামরিক কমপ্লেক্স বানাতে চায়, যা ইউরোপকে ভয় দেখাবে। এটা পুতিনের সাইকোলজি গেম। এমন এক অর্থনীতির রূপান্তর মানে যুদ্ধ শুধু মাটিতে নয়, ফ্যাক্টরির ভেতরেও চলবে। ওয়াশিংটনে ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্সির পর থেকে মার্কিন নীতিতে এসেছে শান্তি আলোচনার চাপ। ট্রাম্প চাচ্ছিলেন যুদ্ধ স্থগিত করো, আলোচনা শুরু করো, কিন্তু রাশিয়ার কাছে পোকারবক্সের জয় মানে হবে এই আলোচনাকে অকার্যকর প্রমাণ করা। তাই রাশিয়া আলোচনা এই মুহূর্তে যাচ্ছে না। রুশ কৌশলবিদরা বলছেন, যখন আমরা জিতছি তখন কেন থামবো? এটাই তো সাধারণ কথা। আপনি যখন এগিয়ে যাবেন আপনি থামবেন কেন? এভাবে মস্কো চাইবে দেখাতে ফ্রন্টলাইন স্থিতিশীল নয়, এবং ইউক্রেন যদি আলোচনায় যায় তাহলে সেটা হবে একতরফা ভূমি হারানোর চুক্তি। পোকারবক্সের হয়তো পতন হবে, বিশ্লেষকরা বলছেন এটা এখন শুধু সময়ের ব্যাপার। কিন্তু যুদ্ধের এই ধূসর আকাশের নিচেও ইউক্রেনের মনোবল এখনও অবিচল। কতক্ষণ থাকবে সেটাই দেখার বিষয়। কারণ তারা জানে 2022 থেকে এই যুদ্ধ তাদের বারবার শহর কেড়ে নিয়েছে। বড় বড় শহরগুলো তাদের হাতছাড়া হয়েছে, গ্রাম জ্বালিয়ে দিয়েছে, পরিবার ভেঙে দিয়েছে, কিন্তু একটিবারের জন্য তাদের প্রতিরোধ আগুন নিভিয়ে দিতে পারেনি। এটা তাদের ধারণা, ইউক্রেনের সৈন্যদের ধারণা। যদি আমরা ইতিহাসের পাতাগুলো একটু উল্টাই, দেখব এত সুন্দর দেশ, এত সবুজ শহর, এত উর্বর মাটি আজ ধ্বংসস্তূপে পরিণত হতো না যদি না ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ন্যাটোতে যোগ দেওয়ার জন্য জিদ না ধরত। আর পশ্চিমাদের প্রতিশ্রুতি চকচকে মোড়কের আড়ালে ছিল বিভাজনের আগুন, ছিল প্ররোচনার বিষ। সে আগুনেই আর জ্বলছে পোকারবক্স, জ্বলছে ইউক্রেনের গ্রাম, শহর আর মানুষের জীবন। এই ভুল সিদ্ধান্তের মূল্য আজ দিচ্ছে সাধারণ ইউক্রেনীয়রা, যাদের চোখে এখনও আশার আলো, কিন্তু বুকের ভেতর শুধুই ধোয়ার কুণ্ডলী আর নিঃসঙ্গ কান্না। ইতিহাস নিষ্ঠুর, সে হয়তো অনেক কিছু ভুলে যায়, কিন্তু জেলেনস্কি সরকারের ভুলের দায় কখনো ক্ষমা করবে না। একদিন সময় থেমে গেলে এই যুদ্ধের ধ্বংসস্তূপের উপরে লেখা থাকবে সেই রায়,
এক জেদের সিদ্ধান্ত, এক প্রজন্মের ধ্বংস। খবর সংযোগের এই আয়োজন আজকের মতো এখানে শেষ করছি। এই গল্পের পেছনে থাকা মানুষগুলো, সত্যগুলোর জন্য আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর অবশ্যই খবর সংযোগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমি কাজল হায়দার আজ বিদায় নিচ্ছি এই প্রতিশ্রুতি দিয়ে, আগামীকাল একই সময় একই চ্যানেলে আবারও ফিরব ইনশাল্লাহ। আর আমাদের এই অনুষ্ঠান এবং ভিডিওগুলো আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন আমাদেরকে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।